আসসালামু আলাইকুম। এই যে এইচএসসি 26-এর উচ্চতর গণিতের বাচ্চা কাচ্চারা শোনো, আজকে তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি সিকিউ সলভিং সিরিজ। 10 থেকে 15টা ভিডিও হবে ইনশাল্লাহ। তো এই ভিডিও কয়টি যদি তোমরা ধারাবাহিকতা মেইনটেইন করে দেখতে পারো, ইনশাল্লাহ হায়ার ম্যাথের আর কোনো টেনশনই থাকবে না, আশা করা যায়। অবশ্যই একটি সেকেন্ডও স্কিপ করা যাবে না। এই ভিডিওগুলো শুধুমাত্র এইচএসসি 26 সামনে প্রি টেস্ট অথবা টেস্ট এক্সাম তাদের জন্য মেকিং করা হচ্ছে। তোমরা শুধুমাত্র এই ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? দেখো, এইচএসসি 26-এর সিলেবাসটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, এইচএসসি 2026 এখানে তোমাদের উচ্চতর গণিতের সিলেবাস, হায়ার ম্যাথ। এই উচ্চতর গণিতের সিলেবাসটি মানে উচ্চতর গণিত তোমাদের কাছে এত কঠিন লাগে, এত কঠিন, জাস্ট এই ক্লাসটি করে দেখো, ইনশাল্লাহ তোমাদের কাছে এই উচ্চতর গণিতটা অনেক অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই ক্লাস কয়টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ। সিলেবাসটা নিয়ে যদি আমি একবার কথা বলি, তোমাদের সিলেবাস, তোমাদের বিভাগ আছে ক বিভাগ, যেখানে আছে বীজগাণিতিক অংশ, ঠিক আছে? এই বীজগাণিতিক অংশের মধ্যে তোমাদের চ্যাপ্টার দেওয়া আছে কি কি? একটা চ্যাপ্টার আছে দ্বিতীয় অধ্যায় যেটা হলো বীজগণিত, মানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা বীজগাণিতিক অংশ। আর আছে তোমাদের সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের অসীম ধারা। আর তোমাদের আছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, আর নবম অধ্যায়। এই 4টি অধ্যায় আছে তোমাদের এখানে। কয়টি অধ্যায়? 4টি। ধারাবাহিকভাবে আমরা ক বিভাগ শেষ করব, তারপরে খ বিভাগ, তারপরে গ বিভাগ, ঠিক আছে? আর খ বিভাগের মধ্যে তোমাদের আছে স্থানাঙ্ক জ্যামিতি, আর আছে তোমাদের কি ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি আর ভেক্টর। এই গ বিভাগের মধ্যে আছে 2টা অধ্যায়, একটা ত্রিকোণমিতি আর একটা আছে তোমাদের সম্ভাবনা। এবার সিলেবাসের অনেক অংশ পরিবর্তন হয়েছে, তোমাদের 4টা সৃজনশীল লিখতে হবে। এবার তোমাদের সিলেবাসে কয়টা সৃজনশীল লিখতে হবে? 4টি সৃজনশীল লিখতে হবে। এই 4টি অধ্যায়ে আগে বস হতে হবে। বস মানে পারার মধ্যে পারতে হবে। স্থানাঙ্ক জ্যামিতি তো খুবই সহজ, তারপরে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটিও অনেক সহজ, 4-5টি উপপাদ্য পড়লে ইনশাল্লাহ কমন পাবা। ত্রিকোণমিতি এবং সম্ভাবনা তো অনেক ইজি। তো আমরা ধারাবাহিকভাবে দেখব। তো তোমরা যদি এখানে দ্বিতীয় অধ্যায় মানে আমরা খেয়াল করব যে কোন কোন নিয়মগুলো সৃজনশীল হয়ে থাকে, শুধুমাত্র সেই নিয়মগুলোতে ফোকাস দেওয়া হচ্ছে এখন। এই সিকিউ সলভিং ক্লাসে যে নিয়মগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, অনলি সেই নিয়মগুলোর প্রতি আমি ফোকাস দেব, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস আমরা শুরু করব বীজগাণিতিক অংশ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। দেখো, এই দ্বিতীয় অধ্যায় তোমরা যা প্যারা খাও এই অধ্যায়টার মধ্যে, মানে আমি যখন ব্যাচের স্টুডেন্টকে করাতে ধরি, উৎপাদক নামে একটা টপিক আছে, যা প্যারা খাই এই অধ্যায়টির মধ্যে, কিন্তু ওই অধ্যায়টা পরীক্ষা তেমন আসে না। আচ্ছা, আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব সর্বশেষ এই গ নাম্বার প্রশ্নটি আংশিক ভগ্নাংশ। কি ভগ্নাংশ? আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ কনসেপ্টকে আগে ক্লিয়ার করতে হবে, মাস্ট বি। আংশিক ভগ্নাংশ এমনভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আংশিক ভগ্নাংশ কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা, মোটামুটি তোমাদের প্রত্যেকটা সৃজনশীলে গ কভার হয়ে যাবে আংশিক ভগ্নাংশ। এখন খেয়াল করো, এই আংশিক ভগ্নাংশ তোমরা জানো কয় ভাগে ভাগ করা যায়? অনেকে অনেক ভাগে ভাগ করে, কিন্তু এটাকে আমি বেসিক্যালি 2টা পার্টে ডিভাইডেড করে এটা পড়াই, 2টা পার্টে।
একটা পার্ট হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, একটা পার্ট কি ভগ্নাংশ? প্রকৃত, আর একটা পার্ট আমাদের হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, এই টপিকটা প্রকৃত এবং অপ্রকৃত এই দুইটা ভগ্নাংশ আগে ভালোভাবে বুঝতে হবে। এই প্রকৃত এবং অপ্রকৃত এই দুটো ভগ্নাংশ বোঝার জন্য তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে মাত্রা, ফাংশনের মাত্রা, এই মাত্রা আগে বুঝতে হবে। আচ্ছা দেখো, আমি লিখলাম এফ অফ এক্স দিয়ে তোমাকে বললাম ওয়াই কিউ প্লাস 7y স্কোয়ার প্লাস 8। এবার বলুন দেখি এই ফাংশনের মাত্রা কত? অনেক স্টুডেন্ট এখানে বলে ফেলে স্যার মাত্রা 3। আস্তাগফিরুল্লাহ। কেন জানো আস্তাগফিরুল্লাহ বললাম? কারণ এখানে চলক আমি বলে দিচ্ছি এক্স, আর এখানে চলকের এক্স চলকের গোষ্ঠী এখানে নাই। তুমি কি হিসেবে মাত্রা এখানে 3 বলো? হ্যাঁ, এখানে চলক বলে দিলাম এক্স, এখানে এক্স চলকের কোনো গোষ্ঠী নাই, তার মানে এখানে মাত্রা কত হবে? 0, মাত্রা নেই। এখন দেখো একটু দুষ্টামো করি। দুষ্টামোটা কীরকম? যদি আমি এখানে চলক বলে দিই ওয়াই, কি চলক বলে দিলাম? ওয়াই। এখন আমি ফাংশনের মধ্যে চলক বলে দিলাম ওয়াই, তাহলে আমাদের এখানে কে হলো বলেন দেখি? আমার ওয়াই হয়ে গেল। প্রত্যেকটার মধ্যে ওয়াই আছে। আমি চলক যাকে আমি ঘোষণা দেব যে তুমি চলক, তার এই চলকের যদি সর্বোচ্চ পাওয়ার খুঁজবো ফাংশনটার মধ্যে, চলকের কি খুঁজবো বলুন দেখি? সর্বোচ্চ পাওয়ার। কি খুঁজবো? সর্বোচ্চ পাওয়ার। চলকের সর্বোচ্চ পাওয়ারকে আমরা বলবো মাত্রা। কি বলবো? মাত্রা। আচ্ছা দেখুন, যদি এইরকম দুইটা ফাংশন লিখি, এফ অফ এক্স, এফ অফ এক্স একটা ফাংশন 7x³ প্লাস 8x স্কোয়ার প্লাস 9x প্লাস 8, আর একটা এইচ অফ এক্স, এটা একটা ফাংশন 9x⁴ 7x স্কোয়ার 9। আমি এটা লিখলাম। এখানে কয়টা ফাংশন বলুন তো? দুইটা ফাংশন। এই দুইটা ফাংশনকে, দুইটা ফাংশন, এখন বলুন এফ অফ এক্স কার? এফ অফ এক্স এর মাত্রা কত হবে বলুন? এফ অফ এক্স এর মাত্রা হবে, এখানে চলককে বাবা বলুন দেখি এক্স, এক্স চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 3, তাহলে এফ অফ এক্স এর মাত্রা হচ্ছে এখানে 3। ওকে, এখন যদি বলি এইচ অফ এক্স এর মাত্রা কত? এইচ অফ এক্স এর মাত্রা, এক্সের দেখুন এইচ অফ এক্স এই সমীকরণের মাত্রা সর্বোচ্চ কত? 4, তাহলে এইচ অফ এক্স এর মাত্রা হচ্ছে এখানে 4। বুঝতে পারছি? তাহলে কোনো একটা ফাংশনের মাত্রা কত কিভাবে বুঝবো? ওই ফাংশনের ওই চলকের সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাতটা আমরা বলবো মাত্রা। মাথায় সেট আপ দাও, মাথায় সেট আপ দাও যে তোমাদের এক্সের যে ঘাত, এই এক্সের ঘাত কি হওয়া যাবে না? এক্সের ঘাত কিন্তু ঋণাত্মক বা ভগ্নাংশ, ঋণাত্মক বা ভগ্নাংশ হওয়া যাবে না। এখন খেয়াল করুন, যদি আমি লিখি এইচ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি বলুন দেখি এই ভগ্নাংশটা আমার প্রকৃত নাকি অপ্রকৃত? তুমি চিন্তা করবা যে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। হায় হায় হায়, কীভাবে এটাকে আমি কন্ট্রোল করতে পারি সেটা এখন দেখুন। এইচ অফ এক্সের মাত্রা কত? এখানে এইচ অফ এক্সের মাত্রা কিন্তু আমরা পেয়েছি কত? 4। সেই 4 আমরা লিখব কোথায়? সেই 4 লিখব উপরে। এফ অফ এক্সের মাত্রা কত পেলাম? এফ অফ এক্সের মাত্রা পেলাম 3, সেই 3 লিখব নিচে। এবার বলুন দেখি এই মাত্রাটা, এই ভগ্নাংশটা আমাদের কি প্রকৃত নাকি অপ্রকৃত? এবার সুন্দর করে বলতে পারবা এই ভগ্নাংশটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে তোমাদের যদি কোশ্চেনে এরকম করে দেওয়া থাকে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান এই জায়গায় কত আছে? এফ অফ এক্স এর মান 7x³ প্লাস 8x স্কোয়ার প্লাস 9x প্লাস 8, আর নিচে এইচ অফ এক্স এর মান 9x⁴ 7x স্কোয়ার প্লাস 9। এটা যদি বলা থাকে তাহলে কি সুন্দর করে বলতে পারবা যে
উপরে যে ফাংশনটি থাকবে তার সর্বোচ্চ পাওয়ার কত বলুন দেখি? তার সর্বোচ্চ পাওয়ার কিন্তু এখানে 3। নিচে যে ফাংশনটি থাকবে তার সর্বোচ্চ পাওয়ার কত? তার সর্বোচ্চ পাওয়ার কিন্তু 4। তাহলে উপরে চলকের ফাংশনের সর্বোচ্চ পাওয়ার মানে মাত্রা নিচের চলকের ফাংশনের সর্বোচ্চ মাত্রার ডিভাইডেড অনুপাত বের করব। এই অনুপাতটার দিকে আমরা সুন্দর করে খেয়াল করব যে এইটা আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত। এই অনুপাত মাত্রাদ্বয়ের অনুপাত যদি আমাদের প্রকৃত হয়, দিস ইজ এই ভগ্নাংশটি আমাদের প্রকৃত ভগ্নাংশ। মাত্রাদ্বয়ের অনুপাত যদি আমাদের অপ্রকৃত হয়, এই ভগ্নাংশটি হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন? এই কনসেপ্টটি ক্লিয়ার। এখন আসুন আমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পারলাম, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পারলাম। এবার তোমাদের চিরচেনায় জিনিসগুলোতে নিয়ে যাই। আচ্ছা দেখো, 1 নম্বর তোমরা বলো যে 2x + 3 ডিভাইডেড বাই x + 1 x + 2 x + 3। এবার বলুন দেখি এই ভগ্নাংশটি প্রকৃত নাকি অপ্রকৃত? দেখুন উপরের চলকের পাওয়ার সর্বোচ্চ 1, নিচের চলকের পাওয়ার কত হবে? আমরা যদি একটু খেয়াল করি, x দিয়ে x কে গুণন করব, তাহলে পাচ্ছি কত? x²। আবার এই x² দিয়ে আমরা যদি এটাকে একটু গুণন করে তোমাদেরকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন। x + 1 x + 2 x + 3। এবার x দিয়ে এই দুটো গুণন করে লিখি x², x দিয়ে 2x কে গুণন করব 2x, আবার 1 দিয়ে x কে গুণন করলে পাবো x, আবার 1 দিয়ে 2 কে গুণন করলে পাবো 2। তাহলে কি পাচ্ছি? x² 2x আর x যোগ করলে পাবো 3x + 2, আর এখানে আছে x + 3। আবার x² দিয়ে এটাকে গুণন করব, তাহলে x² এখানে পাওয়ার কত বলুন দেখি? 2। এই x² দিয়ে কাকে গুণন করব? x কে। তাহলে কিভাবে গুণন করতে হয়? x² গুণন x। আবার কি করব? এই x² দিয়ে কাকে গুণন করব? 3 কে। তাহলে x² গুণন 3। আমরা কিন্তু এই গুণন, আচ্ছা এই গুণনটা যদি করি এখানে পাওয়ার কত? 1। যদি আমাদের একই জাতীয় জিনিস গুণন আকারে থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে x2 + 1, তাহলে x এর উপর পাওয়ার কত বলুন দেখি? 3। তাহলে নিচে যে ফাংশনটি আছে সেই ফাংশনটির সর্বোচ্চ পাওয়ার কত? 3, বা নিচের ফাংশনটির মাত্রা কত? 3। নিচের ফাংশনটির মাত্রা 3, উপরের ফাংশনটির মাত্রা কত? 1। তাহলে নিচের ফাংশনটির মাত্রা 3, উপরের ফাংশনটির মাত্রা 1, 1/3। দিস ইজ এই ভগ্নাংশটি কি বলুন দেখি? এই ভগ্নাংশটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আগে আমি যেটা শিখাই সেটা আগে ভালোভাবে শিখুন। আগে ভগ্নাংশ যাচাই করা শিখুন, কোন ভগ্নাংশটি প্রকৃত কোন ভগ্নাংশটি অপ্রকৃত। অঙ্ক অটোমেটিক হয়ে যাবে, ম্যাথ অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা যদি প্রকৃত ভগ্নাংশ হয়, কি বললাম? যদি প্রকৃত ভগ্নাংশ হয় তখন আমরা কি করব? এই যে নিচে হর যে আমাদের থাকবে সেই হরকে আমরা যদি উৎপাদক করা থাকে আলহামদুলিল্লাহ উৎপাদকে করে নেব, মানে উৎপাদক করা থাকলে আলহামদুলিল্লাহ আর করার দরকার নেই। আর যদি করা না থাকে উৎপাদকে, তাহলে হরকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে এখানে দেখুন যে হরকে উৎপাদকে বিশ্লেষণ করাই আছে, শুধুমাত্র এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখব। ঠিক আছে, দেখুন তো এখানে উৎপাদক কয়টা আছে? আমাদের 3টা। উৎপাদক যে কয়টা প্লাস দিয়ে সেই কয়টা আমরা ফাঁকা দিয়ে লিখব। আমি আবার বলতেছি এখানে উৎপাদক কয়টি? 1টি 2টি 3টি, 3টি উৎপাদক, সেই জন্য আমরা 3টা এইভাবে কি করব? লিখে নেব। মাঝখানে কি চিহ্ন দেব? প্লাস চিহ্ন দেব। এই প্রথম উৎপাদককে আমি প্রথমে লিখে দেব, দ্বিতীয় উৎপাদক আমি দ্বিতীয় জায়গায় দ্বিতীয় পদের জায়গায় লিখব, তৃতীয় উৎপাদককে আমি এইভাবে লিখে দেব। এতটুক এইভাবে লিখতে পারবেন কিনা বলুন? এখন উপরে যে জায়গাটা আমরা দেখতে পারতেছি কি সুন্দরী একজন না বসে আছে, তাকে আমি কল্পনা করব। ঠিক আছে, তো আমার একজন সুন্দরী মানুষ সামনে অপেক্ষা করতেছে, তাকে আমি মনে মনে কল্পনা করে নেব। ঠিক আছে, এই মনে মনে কল্পনা করা জিনিসটা তুমি এখানে লিখতে পারো P
এখানে লিখতে পারো কিউ, এখানে লিখতে পারো আর, এগুলো সব মনে মনে ধরে নিলাম। এই যে যাকে তুমি মনে মনে ধরে নিলা, কল্পনা করে নিলা, তাকে কিন্তু তোমাকে আবার ক্যালকুলেশন করে বের করতেই হবে। তার মানে এখানে পি কিউ আর ধরা যাবে, এ বি সি ডি এগুলো যে কোনো কনস্ট্যান্ট সংখ্যা আমরা ধরে নেব। তোমাদের বইয়ে যেহেতু এখানে ধরা আছে এগুলো কি এ, আর একটা হলো বি, আর একটা কি সি, এ বি সি। দেখেন মানে নিচের উৎপাদকগুলো কি রকম প্যাটার্ন আমি একটু দেখাই। নিচের উৎপাদকগুলো যদি একদম সহজ সরল হয়, মনে করেন সাদাসিটা মনের মানুষ, একদম সহজ সরল মনের মানুষ যদি হয়, দেখেন এক্সের উপর পাওয়ার কত 1, তাহলে এক্সের উপর পাওয়ার 1 মানে ভিতরে কিন্তু এক্সের উপর পাওয়ার, এক্সের উপর কোনো স্কোয়ার নেই, আবার যে উৎপাদকটা আছে তার উপরও কোনো স্কোয়ার নেই। তার মানে এইরকম যদি এক্সের উপরে স্কোয়ার বা এক্স প্লাস 1 তার উপরে স্কোয়ার এরকম যদি কোনো কিছু না থাকে, এরকম যদি কোনো কিছু না থাকে, শুধুমাত্র সহজ সরল উৎপাদক যদি তুমি পেয়ে যাও, তাহলে এই সহজ সরল উৎপাদকগুলো এইভাবে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে লিখে দেবা, দিয়ে একটু সুন্দর করে আদর যত্ন করে এটার নাম দেবা দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন, এটার নাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এবার তোমার কাজ কি কি হবে সেগুলো আমরা ধারাবাহিকতার মাধ্যমে শিখতে থাকবো। আমরা এই যে একটা করে লাইন লিখি, এই তো এইরকম প্রশ্ন দেওয়া থাকে, আর এইরকম একটি করে লাইন আমরা লিখি প্রথমে, সেই কয়টি লাইন মানে কি রকম ম্যাথ হয়, এরকম কয়টি লাইন লেখা যায়, এই পার্টটা আগে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। এবার একটু খেয়াল করুন, উপরে 2x², আচ্ছা উপরে 2x + 3 রাখলাম, নিচে দিলাম x + 1² × x + 2। তাহলে এই ভগ্ন অংশটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য তুমি কিভাবে এটাকে ইমাজিন করে নেবা, ধরে নেবা, সেটার জন্য এখন দেখুন x + 2, এটা একদম সহজ সরল একটা উৎপাদক, কিন্তু x + 1 তার উপরে স্কোয়ার, ইহা কিন্তু সহজ সরল উৎপাদক নয়। তো এইটাকে আমরা একটু ক্রমিক এরকম যদি থাকে x², এটাকে আমি ধারাবাহিকতা মেনটেন করে লিখব, 1 থেকে শুরু করে পাওয়ার যত থাকবে তত দূর পর্যন্ত আমরা লিখব। দেখো পাওয়ার 1, এক্সের উপর পাওয়ার কত 1, তার পরেরটা কি লিখতে পারি x²। এখন যদি এখানে x³ থাকে, তাহলে আমি কি বললাম, এক্সের উপর পাওয়ার 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমি কি করব, লিখব, কত দূর পর্যন্ত লিখব, এখানে পাওয়ার যত থাকবে তত দূর পর্যন্ত লিখব। যেমন এক্সের পাওয়ার 1, তার পরের পরটা লিখব আমরা x², তার পরের পরটা লিখব আমরা x³। আবার যদি বলি যে এক্সের উপর পাওয়ার হচ্ছে 4, তুমি কি করবা, প্রথমে x লিখবা, তারপরে x², তারপরে x³, তারপর x⁴, এইভাবে উৎপাদকগুলো ক্রমের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব। যেমন x + 1 তার উপর কি স্কোয়ার, এটাকে যদি আমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখি তোমরা কি বলবা, x + 1 উপরে 1 পাওয়ার, তারপরের উৎপাদক লিখবা x + 1 উপরে কিন্তু আমাদের স্কোয়ার। বুঝতে পারছি? এবার দেখো x + 1 উপরে যদি কিউব থাকে, এটাকে আমি কিভাবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব, তুমি লিখবা x + 1, তারপর লিখবা x + 1² তারপরটা লিখবা x + 1³ এইভাবে কি করবা, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখবা। তাহলে এইটাকে একটু বলুন দেখি আমরা কিভাবে করতে পারি, এটাকে কিভাবে লেট হিসেবে ধরে নেব বা লেট করব ধরে নেব। তো আমরা প্রথমে দেখুন খেয়াল করুন, এখানে কি আছে x + 1 তার উপরে স্কোয়ার, সেই জন্য আমরা এটাকে কি করব, সেই জন্য আমরা এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব। যেমন প্রথমটা লিখব x + 1, তারপরেরটি লিখব আমরা কি x + 1 তারপরে স্কোয়ার, তারপরেরটা কি লিখব আমরা x + 2। একইভাবে উপরে যে মানগুলো আমরা পাচ্ছি, এই মানগুলো কি আমাদের বলুন দেখি, আমাদের মনের মনে কল্পনা করে নিতে হবে, ঠিক কিনা, মনে মনে কল্পনা করে নিতে হবে। তাহলে এ এবং বি এবং সি এইভাবে আমরা মনে মনে কল্পনা করে নেব, ঠিক আছে। ওকে, এবার আসি 3 নাম্বার অঙ্ক কীরকম প্যাটার্নে থাকতে পারে। আচ্ছা তার আগে বলুন, এই ভগ্নাংশটা নিঃসন্দেহে কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ। আমি যদি এখানে লিখি 2x + 3
নিচে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স প্লাস টু। এইবার দেখেন ভেজাইলা মার্কা চলে যাচ্ছে, ভেজাইলা বুঝছেন, আমরা আপনাদের এলাকায় কি বলি যেন জানি না। তো এখানে আমি এটা বললাম ভেজাল, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমাদের ভিতরে আছে। কোথায় আছে? ভিতরে আছে। যদি এক্স স্কোয়ার এরকম চলকের স্কোয়ারটা যদি ভিতরে থাকে সেটাকে একটু সাজিয়ে লিখবো। কি করে লিখবো? সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো একটু দেখুন। যদি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা কি করব? এক্স, দেখো এক্স স্কোয়ার এর উপর কি স্কোয়ার আছে। এবার একটু এর সাথে দুষ্টম্য করবেন, ওর উপরে পাওয়ার আছে 2, তার থেকে 1 পাওয়ার কমাবেন। কি করবেন? 1 পাওয়ার কমাবেন। আর তারপরে কি দিবেন? একটা ধ্রুবক লিখবেন। ঠিক আছে, একটা ধ্রুবক লিখবেন। এখানে যে কোনো একটা লেটার বিএক্স আর এখানে পিএক্স প্লাস কিউ। আচ্ছা, যদি এখানে এক্স কিউ প্লাস ওয়ান থাকে তাহলে এটাকে একটু কিভাবে ডিজাইন করবেন? ডিজাইন করবেন এইভাবে, এক্সের উপর পাওয়ার আছে কত? 3। এক্সের উপর কত পাওয়ার? 3। এটাকে ডিজাইন করবেন, এর থেকে 1 পাওয়ার কমালে কি পাচ্ছ? 1 পাওয়ার কমালে পাচ্ছ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এর থেকে 1 পাওয়ার কমাবে এক্স স্কোয়ার, পি এক্স স্কোয়ার। তার থেকে 1 পাওয়ার কমাও তো বাবা কি বাবা? কিউ এক্স। কি বাবা? কিউ এক্স। তার থেকে যদি আমরা 1 পাওয়ার কমে দিই পাবো হচ্ছে আর, এক্সের উপর কত? 0। এইভাবে কিন্তু আমাকে সাজাইতে হবে, ডেকোরেট করতে হবে, সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। বুঝতে পারছি? এখন যদি আমরা এখানে দেখি এক্সের উপর পাওয়ার 4 প্লাস 1 এইরকম যদি থাকে তখন আমি কিভাবে লিখব? দেখো পাওয়ার আছে 4, তাহলে এর থেকে 1 পাওয়ার কমাও তো বাবা, কি করবা? এক্স কিউব। কি 1 পাওয়ার কমালে এক্স কিউব, তারপরে কি হবে? কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস কত? এম, পি কিউ আর এস, এস দিয়ে দিলাম। এইভাবে আমরা ডিজাইন করব। ঠিক আছে, আমরা ডিজাইন করা মেবি বুঝতে পেরেছি, ডিজাইন করা মেবি বুঝতে পেরেছি। তাহলে এবার আসুন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ডিজাইন করবা কিভাবে? এক্স তারপরে ধ্রুবক, এখানে যদি এ লেখো তাহলে এখানে কি লিখে দিবা? বি, এক্স প্লাস বি। এই বাবাকে আমরা সুন্দর করি উপরে লিখে দেব এ এক্স প্লাস বি। আর নিচে কি আছে? নিচে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, উপরে কত? 1। এক্স স্কোয়ার প্লাস ওয়ান কয়টা? একটা। যদি এখানে আরও থাকতো তাহলে আমরা মানের ক্রম ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখতাম। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান কয়টা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা আছে। আচ্ছা, এইবার খেয়াল করো এক্স প্লাস টু কয়টা? এখানে এক্স প্লাস টু কিন্তু আমাদের একটি ভগ্নাংশ মাত্র, এই জন্য আমরা লিখলাম এক্স প্লাস টু। কী লিখলাম? এক্স প্লাস টু। তাহলে উপরে কি দেবো? এ লিখছি, বি লিখছি, তারপরে আমরা দেবো সি। এইভাবে এটাকে নাম্বার সরি প্রত্যেকটাই তো আমাদের 1 নাম্বার করেই হবে, তাই না? আমরা কি করতেছি, যে আংশিক ভগ্নাংশগুলো পরীক্ষায় যে প্যাটার্নের প্রশ্ন আসে সেই প্যাটার্নের প্রথম লাইনগুলো আমরা লেখা শিখতেছি। এই ক্লাস যদি মিস করো তাহলে পরের ক্লাসগুলো করার দরকার নেই। অবশ্যই আংশিক ভগ্নাংশ শিখতে হলে তোমাকে এই ক্লাসটি মজায় করতে হবে, আর সিস্টেমটি তোমাকে বুঝতেই হবে। যদি না বোঝো তাহলে আংশিক ভগ্নাংশতে কিন্তু মজা পাবে না। ঠিক আছে, 4 নাম্বার আমরা আসলাম। এখন দেখুন যদি আমরা এটাকে এইভাবে লিখি 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল, বা আমরা একটা অভেদ সাইনও দিতে পারি। এবার এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর কি লিখবো? এখানে যদি আমরা স্কোয়ার দেই তাহলে এটাকে ডিজাইন করতে হবে, ভেতরের দিকে ডিজাইন করতে হবে, আবার সেটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। যদি সেটা করি তাহলে কি করব? এখানে লিখবো এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি। নিচে কি লিখবো? এই পুরো ভগ্ন অংশটি এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর কি আছে? স্কোয়ার। এই ভগ্ন অংশটিকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা কি করব? মানের ঊর্ধ্বক্রম অনুসারে, তার উপর কি আছে? স্কোয়ার। তার মানে আমাদের একটা পদ কি হবে? একটা পদ হবে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর 1 পাওয়ার, মানে এটাকে কি করব? মানের ঊর্ধ্বক্রম, এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর স্কোয়ার। এইভাবে এটা একটা হর হবে, এটা আরেকটি হর হবে।
এই দুটো হরের মাঝে আমাকে যোগ চিহ্ন দিতে হবে, এইভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি তাহলে কি করব, এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর কি 1 পাওয়ার, এটা দিলেও চলবে না দিলেও চলবে। এ বি লিখছি, এরপরে সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর কিন্তু স্কোয়ার। আচ্ছা, আমরা দুইটা উৎপাদক ভেঙে ভেঙে লিখলাম। আর একটা কি আছে, এক্স প্লাস 2। এবার এটাকে আমরা লিখব এক্স প্লাস 2। বাবা বলুন দেখি কয়টা আছে, এক্স প্লাস 2 কিন্তু এখানে এক্স প্লাস 2 একটি, মানে এক্স প্লাস 2 উৎপাদক, এখানে একটা মাত্র উৎপাদক, সেই জন্য লিখব এক্স প্লাস 2। উপরে কি দেবো, এ বি সি ডি, এখানে দিয়ে দেবো আমরা ই। এটি লিখে আমরা নাম্বার দেব 1 নাম্বার সমীকরণ। এতটুকু মেবি আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলি যে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার, ভিতরে যেহেতু ঝামেলা আছে এই জন্য এক্স স্কোয়ারকে ভেঙে লিখবো কি এক্স প্লাস বি। এরকম এক্স স্কোয়ার প্লাস 1 আছে কয়টা, দুইটা, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব। প্রথমে 1 পাওয়ার, তারপরে 2 পাওয়ার, প্লাস দিয়ে আমরা ই ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এতটুকু বুঝতে পেরেছি। আমরা যতগুলো করেছি এখান থেকে সবগুলোই কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ দেখার চেষ্টা করি। দেখুন সেটা মিশে দিলাম, এগুলো আমরা সৃজনশীলে গিয়ে আবারও এই লাইনটা করে লিখব এবং ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ কীরকম হয়, অপ্রকৃত ভগ্নাংশটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব। অপ্রকৃত ভগ্নাংশ আমরা লিখব এখানে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পেরেছি যে অপ্রকৃত ভগ্নাংশ কেমনে করা যায়, কিভাবে বের করা যায়। মানে অপ্রকৃত ভগ্নাংশটা আমরা শুরুতেই বুঝে যাচ্ছি যে অপ্রকৃত ভগ্নাংশটা কি। আচ্ছা, এইবার আমরা কি করব, 1 নাম্বার দেখুন যে এখানে লিখলাম 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 আর হলো এক্স প্লাস 2। উপরে খেয়াল করুন যে এখানে 2x স্কোয়ার আছে, কি আছে 2x স্কোয়ার, তার মানে এখানে মুখ্য পদ কি উপরের, মানে উপরের ভগ্নাংশটির মুখ্য পদ কি পদ, মুখ্য পদ কিন্তু 2x স্কোয়ার। নিচে যে ভগ্নাংশটি আছে x আর x গুণন করলে পাবো এক্স স্কোয়ার, আর x দিয়ে x কে গুণন করলে কি পাই এক্স স্কোয়ার, আবার x দিয়ে 2কে গুণন করলে পাই হচ্ছে 2x, আবার 1 দিয়ে x কে গুণন করলে পাই x, আবার 1 দিয়ে 2কে গুণন করলে পাই 2। তার মানে নিচের ভগ্নাংশের মুখ্য পদ হলো আমাদের এক্স স্কোয়ার। তাহলে উপরের ভগ্নাংশের মুখ্য পদ ডিভাইডেড বাই নিচের ভগ্নাংশের মুখ্য পদ, মানে 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার কাটাকাটি, মানে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কাটাকাটি করলে কত থাকে, এক্স স্কোয়ার কাটাকাটি করলে নিচে থাকে 1, উপরে থাকে 2, 2 আর 2 ভাগ 1 মানে কত 2। এই যে মানে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমার অতিরিক্ত যে অংশটিও থাকতেছে আমি সেটা আগে লিখে নেব। এখানে লিখব কত 2। আমরা আরেকটু বোঝার চেষ্টা করি এই জিনিসটাকে, আরও একটু ক্লিয়ার হই, দুটো একটা এক্সাম্পলের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। উপরে একটি ভগ্নাংশ আমি লিখলাম 3x³ প্লাস 8x স্কোয়ার প্লাস 9x প্লাস 10, আর নিচে একটি ভগ্নাংশ দিলাম 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 8। এখন খেয়াল করুন যে উপরের ভগ্নাংশটির মুখ্য পদ কত, মুখ্য পদ 3x³, নিচের ভগ্নাংশটির মুখ্য পদ কত 2x স্কোয়ার। তাহলে একে কাটাকাটি করলে কি পাবা, x³ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কাটাকাটি করলে x থাকে আর সহগ থাকতেছে কি 3/2। তাহলে কাটাকাটি মানে উপরের ফাংশনের মুখ্য পদ ডিভাইডেড বাই নিচের ফাংশনের মুখ্য পদ করার পর ভাগ করার পর যা থাকবে সেটা আমি অতিরিক্ত মানে ওই জিনিসটাকে আগে আমি লিখব, তারপরে প্লাস দিয়ে প্রথম থেকে যেগুলো করলাম আমরা সেগুলো করব। আশা করি আমি মানে যে টপিকটা বোঝাতে পারছি।
যদি তোমরা দেখবেন যে মাঝে মাঝে এগুলো অঙ্কের মধ্যে কি 1 ধরে নিতে হয়, কীরকম, যেমন 2x² প্লাস দিলাম 1, আর নিচে আমি বলে দিলাম যে 2x প্লাস 1, আর এখানে আছে কি x প্লাস 2। তাহলে এই ভগ্ন অংশটিকে যদি তুমি কি করেন, এই ভগ্ন অংশটিকে যদি গুণন করা হয় বা এটাকে যদি আমরা ফাংশনে কনভার্ট করি, তাহলে উপরের মুখ্য পদ হতো আমাদের 2x²। এই যে উপরে যেটা আছে তার মুখ্য পদ, মানে উপরে যে ফাংশনটি আছে তার মুখ্য পদ কিন্তু 2x²। এনাফ। নিচের যে ফাংশনটি আছে তার আমরা মুখ্য পদ বের করব, মানে 2x, মানে 2x দিয়ে এই xকে গুণন করলে পাবো আমরা 2x² প্লাস 2x দিয়ে এটাকে গুণন করলে পাবো আমরা হচ্ছে 4x, আর 1 দিয়ে xকে গুণন করলে পাবো x, 1 দিয়ে 2কে গুণন করলে পাবো 2। তাহলে কি পাচ্ছি আমরা, পাচ্ছি 2x² প্লাস 4x প্লাস x, তাহলে পাবো হচ্ছে এখানে 5x প্লাস 2। আচ্ছা, এখানকার মুখ্য পদ কত? এখানকার মুখ্য পদ কিন্তু 2x²। তাহলে আমরা কি করব, উপরের ফাংশনের মুখ্য পদ ডিভাইডেড বাই নিচের ফাংশনের মুখ্য পদ, উপরের ফাংশনের মুখ্য পদ ডিভাইডেড বাই নিচের ফাংশনের মুখ্য পদ। এই মুখ্য পদ দুটো ভাগ করার পরে আমরা কাটাকাটি করার পরে কি পাচ্ছি, এখানে অনলি 1 পাচ্ছি। কি পাচ্ছি? 1। তাহলে এই ফাংশনটি যখন আমরা ধরে লিখবো, যে ধরি, তাহলে শুরুতেই তোমাকে কি ধরে নিতে হবে, 1 ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? 1। তারপরে বাকিতে যেভাবে আমরা লিখছিলাম ওইভাবে। আচ্ছা, এটা খেয়াল করুন, আমরা এটা সম্পূর্ণ করি, তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা আমরা সম্পূর্ণ করি যে 2, তাহলে এখানে উপরের মুখ্য পদ ডিভাইডেড বাই নিচের ফাংশনের মুখ্য পদ আমরা দিলাম, আমরা কত পেলাম, কাটাকাটি করার পর অতিরিক্ত অংশ হিসেবে পাইলাম আমরা কত, 2। তো দেওয়ার পরে প্লাস, এবার আসেন যে x প্লাস 1 আর একটা আছে কি x প্লাস 2। এরকম সহজ সরল, একদম সহজ সরল উৎপাদক কয়টি এখানে, একদম সহজ সরল উৎপাদক কিন্তু 2টি। আমরা কয়টা দেখতে পেলাম, সহজ সরল উৎপাদক 2টি। তাহলে এই দুটো উৎপাদক আমরা কি করব, যে x প্লাস 1 প্লাস এখানে কি করব x প্লাস 2, মানে একদম নিচে নিচে দেব। ওই তো আমি আগে বললাম যে কল্পনা যাকে করব তাকে আমরা ধরে নিব, তার মানে এখানে কল্পনা করলাম p কে আর এখানে করলাম q কে। তার p তে পিঙ্কি, q তে কি, হ্যাঁ রানী, ওই রানীর ইংরেজি যেন কি ভুলে গেছি। তার মানে এটা নাম দিলাম কত, 1, 1 নাম্বার। আমরা কি অপ্রকৃত ভগ্নাংশের যে ম্যাথগুলো আসে সেগুলো কি আমরা এইভাবে ধরে নিতে পারবো? এই টপিকটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা আংশিক ভগ্নাংশ রিলেটেড যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো আমরা সলভ করা শুরু করব। ওকে ফাইন। তাহলে এখন আমরা আংশিক ভগ্নাংশ রিলেটেড যতগুলো বোর্ড কোশ্চেন আছে সেগুলো এখন আমরা সলভ করব, ঠিক আছে? আমি কয়েকটি করে দেবো, তারপরে তোমরা নিজেরা ট্রাই করবা যে আমাদের কোন নিয়মের মধ্যে পড়তেছে।